সমাজের প্রতি কিংবা পরিবারের প্রতি একটা দায়বদ্ধতা আছে। প্রকৃতির সাথে মানুষের যে একটা সম্পর্ক ছিল, এই সম্পর্কটা কিন্তু এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সভ্যতার বিকাশে। বেশ কিছু জায়গা ছিল রেস্টের জন্য, যেগুলো খুব সম্ভবত ক্যারাভান সারাই বলতো বা এরকম। এই লাইনটাও মোটামুটি কোশ্চেনে আসার জন্য গুরুত্বপূর্ণ। এই যে দেখো, এটা হচ্ছে হার্নেস বেলস, তাই ঘোড়ার কাছে জিনিসটা অড লাগছে। এই কারণেই মূলত ঘোড়াটা হচ্ছে নিজের বেলটা শেক করছে। এটাই হচ্ছে কবিতার একদম মেইন লাইনটা। আজকের ক্লাসে আমরা রবার্ট ফ্রস্টের স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং পোয়েমটা বিস্তারিতভাবে ব্যাখ্যা করব এবং একই সাথে বেশ কিছু কোশ্চেন সলভ করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমাদের পোয়েমে স্নোই উডস এবং ফ্রোজেন লেক সম্পর্কে বলা আছে, সো ভিজুয়ালাইজ করার সুবিধার্থে আমরা কিছু ছবি অ্যাড করলাম। আশা করি এখন ভিজুয়ালাইজ করতে ইজি হবে তোমাদের। ওকে, শুরু করছি। হুজ উডস দিজ আর আই থিঙ্ক আই নো। কবির কাছে বনের মালিককে চেনা চেনা মনে হচ্ছে। কেন চেনা চেনা মনে হচ্ছে? কারণ কবির সাথে বনের মালিকের একটা সামাজিক সম্পর্ক আছে। সেটা কি? সৃষ্টির সবকিছুই মূলত মানুষের জন্য, তো টেকনিক্যালি বনটাও মানুষের জন্যই সৃষ্টি। কিন্তু মানুষ কি বনে থাকে? বনে থাকে না। বনকে জাস্ট জীবিকা নির্বাহের একটা মাধ্যম হিসেবে ব্যবহার করে। সো সেটাই বলা হয়েছে। কবি বনের মালিককে চিনতে পারছেন, অর্থাৎ বনের মালিক অ্যাকচুয়ালি মানুষ, কিন্তু হিজ হাউস ইন দি ভিলেজ তো, বনের মালিকের বাসা হচ্ছে গ্রামে বা লোকালয়ে। হি উইল নট সি মি স্টপিং হেয়ার টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো। দেখো, আমাদের প্যারেন্টসরা যখন আমরা ছোট ছিলাম তখন কোথায় ঘুরতে যেত? হয়তো পারে সেটা নদীর পাড়ে কিংবা পার্কে কিংবা খোলামেলা জায়গায়। কিন্তু আমাদের জেনারেশনে আমাদের কাছে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা মানে হচ্ছে কোনো একটা রেস্টুরেন্টে যাওয়া, কোন জায়গায় ভালো খাবার, কোথায় অ্যাস্থেটিক ছবি তোলা যাবে, এমন জিনিসগুলো আর কি আমাদের কাছে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য একটা মাধ্যম, রেস্টুরেন্ট আর কি। কিন্তু প্রকৃতির সাথে মানুষের যে একটা সম্পর্ক ছিল, এই সম্পর্কটা কিন্তু এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সভ্যতার বিকাশে, আধুনিকায়নের কারণে। তো সেটাই আর কি এখানে মিন করা হচ্ছে, হি উইল নট সি মি স্টপিং হিয়ার টু ওয়াচ হিজ বুটস ফিল আপ উইথ স্নো। অর্থাৎ কবি এখন বনের সামনে দাঁড়িয়ে বনের সৌন্দর্য উপভোগ করছেন। কিন্তু এই সৌন্দর্য তো সবার উপভোগ করার কথা ছিল, কিন্তু এখানে সবাই উপভোগ করছে না, শুধুমাত্র কবি আর কি একা একা উপভোগ করছেন। তাই কবির কাছে একটা আনন্দ অনুভব হচ্ছে আর কি, সেটাই। মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কোয়ার। মাই লিটল হর্স এখানে বিবেক বুদ্ধিকে রিপ্রেজেন্ট করে। যেমন একটা কথা বলি, তোমরা এইচএসসিতে উঠলে সোনার তরী কবিতাতে এটা পড়বা যে মাছি হচ্ছে চিরায়ত শিল্পালোকের প্রতীক অ্যান্ড ফসল হচ্ছে সৃষ্টি সম্ভার। তো তেমনি একইভাবে এখানে মাই লিটল হর্স হচ্ছে বিবেক বুদ্ধির প্রতীক। এখানে একটা জিনিস খেয়াল করো, কবি কিন্তু যখন বনের সৌন্দর্যে লাইক মোহাচ্ছন্ন ছিল, তখন এই ঘোড়া কি করছে? ঘোড়ার কাছে জিনিসটা অবাক লাগছে। কেন? তার মালিক অর্থাৎ কবি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সৌন্দর্য উপভোগ করছে। এখন প্রশ্ন হচ্ছে, ঘোড়ার কাছে কেন অবাক লাগছে? একটা জিনিস খেয়াল করো, আমরা যখন ঢাকা থেকে আমাদের গ্রামের বাড়িতে যাই, খেয়াল করো মাঝখানে কিন্তু আমাদের যাত্রাপথে 20 মিনিটের জন্য একটা ব্রেক দেওয়া হয়। এটা 2026 সালের প্রেক্ষাপটে বলতেছি, কিন্তু পোয়েমটা লেখা হচ্ছে মেবি 1922-তে। তো তখনকার যুগে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার সময় বেশ কিছু জায়গা ছিল রেস্টের জন্য, যেগুলো খুব সম্ভবত ক্যারাভান সারাই বলতো বা এরকম। তো ওগুলা যেমন মানুষের খাওয়া বা রেস্টের জন্য ছিল, একই সাথে তখন মানুষের চলাচলের জন্য যানবাহন কি ছিল? অবশ্যই ঘোড়া। তাই একই সাথে সেখানে ঘোড়ার জন্য আস্তাবলও ছিল। তো ঘোড়া তো অভ্যাসের দাস, আমরা সবাই জানি ঘোড়াকে আমরা যেভাবে চালাবো সেভাবেই চলবে। সো ঘোড়া যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়, তখন কোথাও যখন দেখে যে একটা ক্যারাভান সারাই বা ফার্ম হাউস বা ঘোড়ার আস্তাবল দেখে, তখন ঘোড়া অটোমেটিক থেমে যায়। কারণ ঘোড়া ওভাবে অভ্যস্ত যে আমি এই জায়গায় আসলে আমার এখানে থামতে হবে। সো এই কারণেই ঘোড়ার কাছে জিনিসটা অবাক লাগতেছে। কিরে, এখানে তো এই যে দেখো, টু স্টপ উইদাউট আ ফার্ম হাউস নেয়ার, এখানে তো কোনো ফার্ম হাউস নেই, তাহলে আমার মালিক এখানে কেন থামলো? এই জন্যই ঘোড়ার কাছে জিনিসটা অবাক লাগতেছে। কিরে, এখানে তো ফার্ম হাউস নাই, তাহলে আমার মালিক বা কবি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে? এই জন্যই মূলত ঘোড়ার কাছে জিনিসটা অবাক লাগছে। ওকে, বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক, এই লাইনটাও মোটামুটি কোশ্চেনে আসার জন্য গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এই লাইনটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। যেমন দ্য উডস এখানে হতে পারে বাস্তবের, ফ্রোজেন লেক এটা হতে পারে কল্পনা, দ্য উডস হতে পারে এখানে রহস্য, ফ্রোজেন লেক হতে পারে স্থবিরতা। বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। দেখো, পোয়েমের ক্ষেত্রে যেগুলো মানে কালজয়ী কবিতা আর কি, এগুলাকে বিভিন্ন লাইনকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। এখন একটা লাইন আমি একভাবে ব্যাখ্যা করতেছি,
আরেকটা জায়গায় আরেকটা ভাইয়া আরেকটা ভাবে ব্যাখ্যা করবে, কিন্তু পোয়েমের মূল থিম কখনোই চেঞ্জ হয় না। ঠিক আছে, কালজয়ী কবিতাগুলো এভাবেই বিভিন্ন সাহিত্য বিশারদরা বিভিন্নভাবে ব্যাখ্যা করে থাকে, বাট ওভারঅল মেইন থিমটা বা মূল ভাবটা অলওয়েজ সেমই থাকে। তাই এই লাইনটা আসলে তুমি তোমার মতো ব্যাখ্যা করতে পারো, এখানে হতে পারে রহস্য, এটা হতে পারে স্থবিরতা, যে কোনো কিছুই হতে পারে। ওকে, দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, এখানে দ্য ডার্কেস্ট ইভিনিং বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে? আচ্ছা, তোমরা হয়তো বিজিএস বইয়ে পড়ে থাকবা যে 21 ডিসেম্বর বা 22 ডিসেম্বর, 21 বা 22 ডিসেম্বর হচ্ছে সবচেয়ে দীর্ঘতম রাত। সো টেকনিক্যালি দ্য ডার্কেস্ট ইভিনিং হয়তো ওইটাকে মিন করতেছে, কিন্তু এটা বুঝতে হবে এটা একটা পোয়েম। সো ডেফিনেটলি দ্য ডার্কেস্ট ইভিনিং বলতে আমাদের হয়তো বা ওইটা মিন করে নাই। ডার্কেস্ট ইভিনিং বলতে হয়তো বিষণ্ণতা বা একাকিত্ব এই টাইপের জিনিসগুলোকে মিন করা হচ্ছে। ঠিক আছে, ওকে। হি গিভস হিজ হার্নেস বেলস আ শেক। দেখো, আমরা কবিতা পড়ার সময় একটা কাজ করি, সেটা হচ্ছে একটা লাইন পড়ি, সেটাকে বাংলা ব্যাখ্যা মানে বাংলায় ট্রান্সলেট করার ট্রাই করি এবং নিজের মন মতো একটা ব্যাখ্যা করি, এবং ব্যাখ্যাটা খুবই ছোট হয়। কিন্তু এখানে যদি হার্নেস বেলস থেকে একটা কোশ্চেন করে দেয়, তাহলে যাতে অ্যান্সার করতে পারো সেই জন্য আমি ভিজুয়ালাইজ করানোর জন্য ছবি ইনক্লুড করেছি। এই যে দেখো, এটা হচ্ছে হার্নেস বেলস, ঘোড়ার গলায় যে ঘন্টাটা থাকে এটাই মূলত হার্নেস বেলস। এখন এই জিনিসটা তো মানে শুধু শুধু দেয় নাই, কোনো না কোনো তো একটা কারণ আছে কি জন্য ঘোড়াটা শেক করছে। দেখো, আগেই বলছিলাম এখানে মাই লিটল হর্স, এটা হচ্ছে গিয়ে কাণ্ডজ্ঞান বা বিবেক বুদ্ধির প্রতীক। এখন কবি কি করতেছিল? কবি বনের সৌন্দর্যে মোহে পড়ে, মানে বনের সৌন্দর্যে আর কি মোহাচ্ছন্ন ছিল। সো কবি যাতে কবিকে রিমাইন্ডার দেওয়ার জন্য যে এইটা অ্যাকচুয়াল জায়গা না, থামার জন্য তার আরো কাজ করতে হবে, এই রিমাইন্ডারটা দেওয়ার জন্য মূলত ঘোড়াটা কি করে, নিজের বেলটাকে শেক করে। এটাই মূলত বোঝানো হয়েছে। যেহেতু এই জন্যই আমি বললাম যে মাই লিটল হর্স, ঘোড়াটা এখানে কাণ্ডজ্ঞান বা বিবেক বুদ্ধির প্রতীক। ঠিক আছে, ওকে। পরে আমরা যাই দেখি কি আছে। টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক, ওই যে বললাম না, ঘোরার জন্য তো একটা নির্দিষ্ট জায়গা আছে, ঘোড়া একটা আস্তা বলে গিয়ে থামবে বা ক্যারাভান সারাইতে গিয়ে থামবে। যেহেতু কবি নিজের কাজ ফেলে একটা জায়গায় দাঁড়ায় আছে, তাই ঘোড়ার কাছে জিনিসটা অড লাগছে। এই কারণেই মূলত ঘোড়াটা হচ্ছে নিজের বেলটা শেক করছে, টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক। আচ্ছা, দ্য অনলি আদার সাউন্ডস দ্য সোয়েভ। আচ্ছা, যেহেতু জায়গাটা আর কি খুবই নির্জন ছিল এবং সেখানে কোনো সাউন্ড ছিল না, জাস্ট একটা সাউন্ডে ছিল, দ্য অনলি আদার সাউন্ডস দ্য সোয়েভ অফ ফিজি ওয়াইন্ড অ্যান্ড ডাউন এ ফ্লেক, মানে হচ্ছে শুভ্র তুষার। ওকে, দ্য রুটস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। এখানে একটা জিনিস মনে রাখো, স্লিপ কিন্তু এখানে মৃত্যুকে মিন করতেছে। হ্যাঁ, এটা এখানে স্লিপ একটা মেটাফর, কিংবা পুরা সেন্টেন্সটাই একটা মেটাফর। এটা পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এবার এই লাইনটা ব্যাখ্যা করি। কবির কাছে এই বনটা খুবই লাভলি ডার্ক অ্যান্ড ডিপ লাগতেছে, কিন্তু কবির তো অন্যান্য কাজও আছে। কবির তো লাইক এখানে পড়ে থাকলে হবে না, তাই না? এই যে দেখো, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত আমাদের যে কোনো বাধা আসুক বা যে কোনো কিছুতে যাতে আমরা অ্যাট্রাক্টেড হই না কেন, যত কিছুর প্রতি আমরা অ্যাট্রাক্টেড হই না কেন, আমাদের জীবনে আমাদের সমাজের প্রতি কিংবা পরিবারের প্রতি একটা দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকেই আমাদের কাজ করে যেতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। সেটাই মূলত এই কবিতার মূল ভাব। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, এটাই হচ্ছে কবিতার একদম মেইন লাইনটা, বলতে পারো থিমই হচ্ছে এই লাইনটা। ঠিক আছে, ওকে। এখন আমরা বেশ কিছু কোশ্চেন সলভ করব। ওকে, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ স্টপিং বাই বুটস অন আ স্নোই ইভিনিং? পোয়েমের ক্ষেত্রে সেন্ট্রাল থিম থেকে এবং মেটাফোর থেকে, এই দুই জায়গা থেকে কোশ্চেনের সম্ভাবনা অনেক বেশি। তো দেখো, এই যে প্রথম কোশ্চেনটাই সেন্ট্রাল থিমটা ব্যাখ্যা করার জন্য, দেখি সেন্ট্রাল থিমটা কি। দ্য পোয়েম হাইলাইটস দ্য বিউটি অফ নেচার। ওকে, হাইলাইটস দ্য বিউটি অফ নেচার ভার্সেস হিউম্যান ডিউটি। এতক্ষণ ধরে যে আমরা কবিতা পড়লাম, এখানে তো আমরা মাত্রই পড়লাম যে জিনিসটা হচ্ছে একটা কন্ট্রাডিক্টরি সম্পর্ক। প্রকৃতির সৌন্দর্যে মোহাচ্ছন্ন ছিল কবি, কিন্তু কবির আরো কাজ আছে, আরো রেসপন্সিবিলিটিস আছে, সেগুলো ফুলফিল করতে হবে। এই যে একটা কন্ট্রাডিক্টরি সম্পর্ক, সেটাই আমাদের এই কবিতার মূল বিষয় আর কি। দ্য বিউটি অফ নেচার এবং হিউম্যানিটি ডিউটি। While the snowy woods are peaceful and tempting, tempting মানে কাইন্ড অফ লোভনীয় টাইপের বোঝাচ্ছে। দ্য স্পিকার, স্পিকার মানে হচ্ছে মূলত এখানে কবিকে মিন করা হচ্ছে, এখানে পোয়েটের জায়গায় দ্য স্পিকার লেখা হয়েছে আর কি।
The speaker chooses to follow his responsibilities. He realizes he has many tasks to finish and a long way to go before he can finally rest. Finally rest মানে কিছুটা মৃত্যুকেই রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? সো এভাবে পরীক্ষায় যদি আসে আমরা সুন্দরভাবে ব্যাখ্যা করে দিব। ওকে, পরের কোশ্চেনটা দেখি। এই যে একটু আগে বললাম না যে পোয়েম থেকে যদি কোশ্চেন আসে, সেন্ট্রাল থিম আর মেটাফর এই দুই জায়গা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। তো দেখো এই যে আইডেন্টিফাই অ্যান্ড এক্সপ্লেইন আ মেটাফর ইউজড ইন দ্য পোয়েম। এই পোয়েম পড়ার সময় আমরা দেখছি না মাইলস টু গো বিফোর আই স্লিপ। এখানে স্লিপ মানে কিন্তু অনেকে মনে করতে পারে ঘুমের আগে আমাদের অনেক কাজ করতে হবে ঘুমানোর আগে, বাট এখানে ঘুমটা কিন্তু রিপ্রেজেন্ট করে কি মৃত্যু। সো এটাই তো একটা মেটাফর। দ্য ফ্রেজ মাইলস টু গো বিফোর আই স্লিপ ইজ আ মেটাফর। ওই যে যেমনটা বললাম পুরো সেন্টেন্সটা একটা মেটাফর। এখানে দেখো মাইলসের নিজস্ব একটা লাইক মিনিং আছে অ্যান্ড স্লিপের একটা মিনিং আছে। কি সেই মিনিং দেখি। হিয়ার মাইলস রিপ্রেজেন্টস দ্য পোয়েটস রিমেইনিং রেসপন্সিবিলিটিস। এখানে মাইলস কি মিন করে রেসপন্সিবিলিটিস, অ্যান্ড স্লিপ কি মিন করে symbolizes rest or possibly death. ওকে, দেখো symbolizes আমরা যদি লাইক লেখার সময় লিখি স্লিপ here represents rest or possibly death, এভাবে যদি লিখি তাহলে কিন্তু মার্কস পাওয়ার পসিবিলিটি একটু কমে যাবে, মানে লেখারটা এভারেজ হবে। বাট এখানে যদি আমরা এভাবে দেই স্লিপ symbolizes rest or possibly, এই যে মিনসের জায়গায় symbolizes দিলাম, এইসব মানে ওয়ার্ডগুলো ইউজ করলে লেখার মান আরো বেড়ে যাবে। তাই আমি সাজেস্ট করবো আমি যেভাবে লিখে দিছি এভাবেই আর কি লেখার মানটা বাড়ানোর জন্য, বাট লেখার মান বাড়াতে গিয়ে আবার গ্রামাটিক্যাল মিস্টেক করো না, ঠিক আছে? ওকে, emphasizing the journey and commitments he must complete before resting. ওকে, পরের কোশ্চেনটা আমরা দেখি। How does horses behavior reflect the poet's inner conflict? যেমনটা আমরা বললাম যে ঘোড়া এই কবিতাতে একটা কাণ্ডজ্ঞান বা বাস্তব বুদ্ধির প্রতীক। তো কবি যখন লাইক বনের সৌন্দর্যে মোহাচ্ছন্ন ছিল, কাজ ফেলে লাইক বনের সৌন্দর্য উপভোগ করতেছিল, তখন ঘোড়া কি করলো, নিজের যে গলার যে একটা বেল আছে এই বেলটা শেক করলো, হ্যাঁ, যাতে কবি তার যে রেসপন্সিবিলিটি আছে এই কথাটা আবার মনে করাই দিল আর কি, ইনডিরেক্টলি মানে ডিরেক্টলি। দ্য হর্স শেকস ইটস বেলস টু আস্ক ওয়াই দে হ্যাভ স্টপড। ওই যে ঘোড়ার কাছে জিনিসটা অড লাগলো যে এখানে কোনো ফার্ম হাউস নাই, তাহলে কেন থামবো, ওয়াই দে হ্যাভ স্টপড। This shows that the poet knows he shouldn't be pausing. It highlights the struggle between his wish to rest and his need to finish his work. যেমন দেখো এটা এখন তোমাদের সাথে রিলেটেবল। তোমাদের সামনে কি এসএসসি এক্সাম, এখন তোমাদের মেইন কাজ কি, পড়াশোনা করা। কিন্তু তোমরা বিভিন্ন জায়গায় একই সাথে অনেকগুলো প্ল্যাটফর্মে গাইডলাইন ভিডিও দেখতেছো, দেন কমেন্টে বলতেছো ভাই এটার সাজেশন লাগবে, এটার সাজেশন লাগবে। দেখো তোমার অ্যাকচুয়াল কাজ কিন্তু পড়াশোনা করা, কিন্তু তুমি পড়াশোনার কাজ করতে গিয়ে তুমি ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছ, যেটা এই যুগের মেইন সমস্যা। এত রিসোর্সেস থাকা সত্ত্বেও এত মানে জিপিএ 5 এর রেটটা আসলে খুব একটা বেশি বাড়ে না, মাত্র 7% জিপিএ 5 পায়। তো অ্যাকচুয়াল মেইন রিজন হচ্ছে এই ডিস্ট্রাকশন। এই জন্য আমাদের একটা যে সামাজিক দায়বদ্ধতা, সেখান থেকে আমরা একটা কোর্স লঞ্চ করেছি ডিস্ট্রাকশন ফিক্সার। এটা একদমই ফ্রি, কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, একদম ডিরেক্ট ওয়েবসাইট থেকে দেখতে পারবা। এবং কোর্সটা খুবই ছোট, 1.5 ঘন্টা থেকে প্রায় 2 ঘন্টার মতো লাগবে স্পিড বাড়ায় দেখলে। আমি সাজেস্ট করবো যে প্লিজ এক্সামের আগে এই কোর্সটা করে ফেলো, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, ঠিক আছে? আমি বিশ্বাস করি এই কোর্সটা করার পর তুমি তোমার পারপাস বুঝতে পারবা, তোমার যেই ক্ল্যারিটি সেটা বাড়বে, যার কারণে তোমার প্রিপারেশনটাও ভালো হবে আমি আশা করি। তাই আমি সবাইকে সাজেস্ট করবো প্লিজ কোর্সটা কমপ্লিট করে ফেলো, কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেনটা আমরা এখন সলভ করবি। হোয়াট ডাজ দ্য সাউন্ড অফ দ্য হার্নেস বেলস রিপ্রেজেন্ট ইন স্টপিং বাই বুটস অন আ স্নোই ইভিনিং? এই যে দেখছো হার্নেস বেলস, এটা জাস্ট যদি তোমরা পড়তা, তোমরা কি পড়তা, যে ঘোড়ার গলায় যে ঘন্টা থাকে সেটা, কিন্তু এইটাও যে একটা মিন করতেছে সেটার ব্যাখ্যা যদি দিতে হয়, সেটার জন্য কবিতাটা একদম ইন ডিটেলসে পড়তে হবে। এই কারণেই খেয়াল করবা এই যে লাইক ছবি ইনক্লুড করে দিছি আমি হার্নেস বেলসে, যাতে তোমাদের ভিজুয়ালাইজ করতে সুবিধা হয়, ঠিক আছে? এইভাবে আর কি ডিটেলসে পড়তে হয়, না পড়লে কিন্তু এক্সামে লেখার সময় আর কি মাথায় কিছু আসবে না। এই কারণেই মূলত তোমাদের পোয়েম নিয়ে এত সমস্যা। অ্যাকচুয়াল সমাধান হচ্ছে ভাই প্রত্যেকটা লাইনের একদম ডিটেলস ব্যাখ্যা সহ পড়ো, তাহলে এক্সাম হলে আটকাবা না। জাস্ট ফ্রি হ্যান্ড রাইটিং তোমার ভালো করতে হবে। তো ফ্রি হ্যান্ড রাইটিং যাতে ভালো করতে পারো সেই জন্য বেশ কিছু টেমপ্লেট পোয়েমে যাতে ইউজ করতে পারি সেটা নিয়ে অলরেডি আমরা ইউটিউবে একটা ভিডিও আপলোড করে দিব। এই ভিডিও আপলোডের ঠিক 2 ঘন্টা পরে আমরা আপলোড করে দিব। আশা করি সেই ভিডিও দেখার পরে তোমার পোয়েম নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না, ঠিক আছে? ওকে,
এখানে কি বলছে, হার্নেস বেলস রিপ্রেজেন্ট ইন স্টপিং বাই বুটস অন আ স্নোই ইভিনিং। ওকে, দ্য সাউন্ড অফ দ্য হার্নেস বেলস রিপ্রেজেন্টস দ্য রিটার্ন টু রিয়ালিটি। ওই যে বললাম কবি ডিস্ট্রাক্টেড ছিল, কবিকে মানে বাস্তবতায় ব্যাক করানোর জন্যই মূলত ঘোড়া হচ্ছে বেলটা বাজায়। অ্যান্ড দ্য স্পিকার্স সেন্স অফ ডিউটি, স্পিকার্স মানে কিন্তু কবি, অ্যান্ড দ্য স্পিকার্স সেন্স অফ ডিউটি, it breaks the quiet moment and reminds him that he has duties and work to finish before he can finally rest. ওই ঘুরে ফিরে একই কথা বারবার আসতেছে, he has duties and work to finish before he can finally rest. ওকে, এরপর why does the poet describe the evening as the darkest of the year? যেমনটা আমরা বললাম যে তোমাদের বিজেএস বই হয়তো পড়ে থাকবা 21 বা 22 ডিসেম্বরকে সবচেয়ে দীর্ঘতম রাত বলা হয়, ওই তারিখে সবচেয়ে দীর্ঘতম রাত। সো যেহেতু এটা একটা পোয়েম, এখানে ডেফিনেটলি ওই দীর্ঘতম রাত মিন করে না, এটার ভিতরেই নিশ্চয়ই একটা অন্তর্নিহিত ভাব আছে, বা দেখি কি আছে। দ্য ডার্কেস্ট ইভিনিং কুড মিন দ্য উইন্টার সলস্টাইস। এই যে বললাম 21 বা 22 ডিসেম্বর হচ্ছে দীর্ঘতম রাত, এটাকে আর কি সলস্টাইস বলে। ইট রিপ্রেজেন্টস বোথ দ্য অ্যাকচুয়াল ডার্কনেস, এখানে কবিতায় অ্যাকচুয়াল ডার্কনেসও মিন করতে পারে, অ্যান্ড আ মোমেন্ট অফ ডিপ থট ডিউরিং আ ডিফিকাল্ট টাইম, এটা হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ঠিক আছে, এখানে ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, দ্য ইভিনিং অ্যাজ দ্য ডার্কেস্ট কি মিন করে, আ মোমেন্ট অফ ডিপ থট ডিউরিং আ ডিফিকাল্ট টাইম। ওকে, এখন এই কোশ্চেনটা আমি সলভ করব না, তোমরা সলভ করবা, ঠিক আছে? কারণ সবকিছু যদি ব্যাখ্যা সহ আমি বলে দেই, এক্সাম তো আমি দিব না, হ্যাঁ এক্সাম তো তুমি দিবা, তাই না? তাই এই কারণে তোমার সাথে ফ্রি হ্যান্ড রাইটিংটা একটু মানে ডেভেলপ হয় স্কিলটা, সেই কারণেই মূলত একটা হোমওয়ার্ক দিয়ে দিছি, তোমরা হচ্ছে কমেন্টে এটা লিখো, ঠিক আছে? এটার উত্তর যে দ্যাট উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, এটা দিয়ে অ্যাকচুয়ালি কি মিন করতেছে একটু বিস্তারিতভাবে লেখা ট্রাই করো, অবশ্যই ইংলিশে আমি রিভিউ করার ট্রাই করবো, ঠিক আছে? তো এই ছিল আজকের ক্লাস, আশা করি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত সবাইকেই ধন্যবাদ, আসসালামু আলাইকুম।